এই যে জুলাই বিপ্লবে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল আমাদের ওই ছাত্র বন্ধুরা, আমি সারা বাংলাদেশের সকল সাধারণ ছাত্রদেরকে বলছি না, সমন্বয়ক নামধারী কিছু যাদের নাম পত্রপত্রিকায় উঠে আসতেছে, ওয়াসা কেলেঙ্কারি, বিশ্ববিদ্যালয়ের প্রভিসি কেলেঙ্কারি, এরকম বহু কেলেঙ্কারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, আমরা কি এগুলো শুনতে চেয়েছিলাম নাকি শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম? আমরা ছিলাম না। আমরা মনে করেছিলাম ওরা আবাবিল পাখি, ওরা নেতৃত্ব দিয়েছে, ওদেরকে দেবতার মতন শ্রদ্ধা জানাতে হবে, কিন্তু সেই জায়গাটা তারা ধরে রাখতে পারে নাই। দুঃখ হয়, আফসোস লাগে। আমি তাদেরকে বলবো এখনো সময় আছে, এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করে জনগণের কল্যাণে কাজ করেন। এইবার যদি আমরা নতুন বাংলাদেশ গঠন করতে না পারি, তাহলে আর কোনোদিন আমরা এই বাংলাদেশকে, এদেশের জনগণকে আমরা গঠন করতে পারবো না। এইবার আমাদের হাতে শেষ সুযোগ, এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বলেছি, আমরা চাই গণহত্যার বিচার, আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার। 3 নম্বর দাবি হলো নির্বাচনী রোডম্যাপ। নির্বাচন নিয়ে তালবাহানা করলে জনগণ মানবে না। সংস্কারের 1 নম্বর উপাদান হলো নির্বাচন। সেই নির্বাচনের কথা আসলেই উপদেষ্টাদের মুখ কালা হয়ে যায়, একদম ফ্যাকাশে হয়ে যায়। তারা ক্ষমতার লোভে পড়েছে, তারা মনে করছে যে ক্ষমতায় যতদিন থাকা যায় ধানাই পানাই করে। ওই ধানাই পানাই করে কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। দেখবেন যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের 1 বছর কোনো সমালোচনা ছিল না, সবাই মাথায় তুলে নাচতেছিল। 1 বছর পরে কি হলো? যে ফখরুদ্দিন মঈনুদ্দিন জনগণের সাথে বেইমানি করে সে আরেকটি স্বৈরাচার হওয়ার পায়তারা করছিল, আরেকটি এরশাদ হওয়ার পায়তারা করছিল। বাংলাদেশের জনগণ উচিত শিক্ষা দিয়েছে, ওরা পালিয়েছে। সুতরাং এই উপদেষ্টা পরিষদের যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চান, তারা ফখরুদ্দিন মঈনুদ্দিনকে দেখে শিক্ষা নেন। ক্ষমতা কখনোই কুক্ষিগত করে ধরে রাখা যায় না। শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেন। পাশাপাশি বাংলাদেশের যে অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, ইসলামিক দল, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের সমস্ত ইসলামিক দল, বাম প্রগতিশীল শক্তি, তাদের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে, আওয়ামী লীগকে দেখে শিক্ষা নেন। আজকে আপনাদের অনেকের বিরুদ্ধে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় চাঁদাবাজি, দখলদারিত্বের অভিযোগ। আপনারা তো ভোটদানে ভূমিকা রেখেছেন, আপনারা তো এদেশের জনগণের কাছে মন্ত্র হিসেবে আপনারা স্বীকৃতি পেয়েছিলেন। সুতরাং আপনাদের নামের আগে চাঁদাবাজ, দখলদার যুক্ত হোক, সেটি আমরা শুনতে চাই না। আমি আমাদের দল গণ অধিকার পরিষদের কথাও বলেছি। আমি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বলবো, আপনারা এক এবং ঐক্যবদ্ধ থাকুন, আপনারা জনগণের পাশে থাকুন, জনগণের কাতারে থাকুন। ওই আওয়ামী লীগের স্টাইলে যদি আমরা রাজনীতি করতে চাই, আমাদের পতন আওয়ামী লীগের মতন হবে। আমরা সেই ধরনের রাজনীতি বাংলাদেশে চাই না। সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা নতুন করে বাংলাদেশকে আমরা গঠন করি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এইবার আসি আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে। আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম, এখন সাবেক উপদেষ্টা, এনসিপির আহ্বায়ক, তাকে আমরা কেন উপদেষ্টা বানিয়েছিলাম? একটাই কারণ, যে তিনি জনগণের সাথে কমিটমেন্ট করেছিলেন, তিনি রাষ্ট্র সংস্কার করবেন, তিনি গণহত্যার বিচার করবেন, তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন। আজকে তিনি যখন ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই, গণহত্যার বিচার শেষ করতে পারেন নাই, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন নাই, তিনি পদত্যাগ করেছেন। সরকারের থেকে যে কাজ করা যায়, সরকারের বাইরে এসে সেই কাজ করা যায় না বন্ধুগণ। সুতরাং নাহিদ ইসলামকে বলবো, আপনি ভুল করেছেন। আপনি যদি গণহত্যার বিচারটা ঠিক মতো করতে পারতেন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার শেষে
একটি নির্বাচন উপহার দেশের জনগণকে দিতে পারতেন, তাহলে আজীবন দেশের মানুষ আপনাকে মনে রাখত। কিন্তু আপনি সেটি করতে পারেন নাই, এটি আপনার ব্যর্থতা। হয়তো আজকে মনে হতে পারে আমি ভুল বলছি, আমি তো বিশ্বাস করি 5 বছর 10 বছর পরে হলেও আপনি বুঝতে পারবেন যে আপনি ভুল করেছেন। পাশাপাশি এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের যে স্বপ্ন দেখছেন, স্পষ্ট কথা, যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন, যদি সমস্ত রাজনৈতিক দলকে ডেকে জাতীয় সংলাপের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন না করেন, তাহলে ধরে নিব যে তিনি আসলে আওয়ামী লীগের পথে হাঁটছেন। খুব সহজ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা খুব সহজ। তিনি একটি জাতীয় সংলাপ ডাকবেন, সকল দল যাবে এবং সবার কাছ থেকে মতামত জানতে চাইবে যে তোমরা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাও নাকি পুনর্বাসিত করতে চাও। আমি দৃঢ় বিশ্বাস করি কোন দলের সাহস নাই এই মুহূর্তে বলা যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে। কোন দল বলতে পারবে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, বলতে পারবে। কিন্তু এই সরকারের উপদেষ্টারা সেই উদ্যোগ নিচ্ছে না। আগামীকাল ডাকুক আমাদেরকে, প্রত্যেকটা দল বলবে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। আমাদের স্পষ্ট কথা, আপনারা অন্য জায়গায় ব্যর্থ হন, মাফ করে দিব, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে যদি আপনারা ক্ষমতার চেয়ার থেকে বিদায় দেওয়ার চেষ্টা করেন, তাহলে কেউ এই মন্ত্রীপাড়ায় ঘুমাইতে পারবেন না, কোন উপদেষ্টা বাড়ি ঘর থাকতে পারবেন না। আমরা বিপ্লব করেছি, কথাবার্তা একটু বিপ্লব হবে, মাইন্ড করবেন না। আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, এরপরে প্রয়োজনে আপনাদের গলায় আমরা ফুলের মালা দিব। কিন্তু যে কথাবার্তা আমরা শুনতেছি, আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করবেন না, কিন্তু আমরা বাধ্য করব। প্রয়োজনে ওই যমুনা ঘেরাও করা হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করা হবে। গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে জন্ম নেওয়া দল। সুতরাং নতুন করে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লড়াই করতে হয়, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপের দাবিতে আমরা সেই লড়াই করতে প্রস্তুত রয়েছি। বন্ধুগণ, এই যে অভ্যুত্থানের পরেও এইভাবে প্রতিবাদ করতে হবে, এটি আসলে কখনো মাথায় ছিল না। ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ জনগণের 5 বুঝে কাজ করবে, কিন্তু কতটুকু আসলে 5 বুঝে কাজ করছে আপনারা সকলেই দেখেছেন। উপদেষ্টারা যদি আজকে রাস্তায় বের হতো, একজন রিক্সা চালক, ভ্যান চালক তাদের কাছে জিজ্ঞেস করতো যে ভাই তুমি কি চাও, তুমি কেমন আসো, এটি জিজ্ঞেস করলে কিন্তু তারা উত্তর পেয়ে যেত যে আসলে আমাদের কি করা দরকার। তারা কি করে, যে সচিবালয়ের পাশে ওই মন্ত্রীপাড়ার বাড়ি থেকে বের হয়, সচিবালয়ে ঢোকে, এরপরে বিকাল 5টায় আবার বাসায় গিয়ে চা নাস্তা খায়, আরামে সে জীবন কাটাচ্ছে। তাদের দরকার ছিল গ্রামগঞ্জে যাও, পাড়া মহল্লায় যাও, যে সেখানকার পরিস্থিতি কেমন। যদি আপনি জনবান্ধব সরকার হতেন তাহলে আপনি সেটি করতে পারতেন। আমরা মনে করেছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা হবেন হযরত ওমরের মতন শাসক, কিন্তু সেটি আমরা লক্ষ্য করছি না। তিনি হযরত ওমর হতে পারেন না। খুব কষ্ট লাগছে অত্যন্ত। তার যে ইমেজ, তিনি চাইলে বাংলাদেশকে নতুন ভাবে তিনি গঠন করতে পারতেন। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম, যতদিন লাগে কাজ করেন। কিন্তু এখন বাধ্য হয়ে বলছি নির্বাচন দেন। দেখেন, এই যে এখন আমাদের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে, এই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা নয়। সেনাবাহিনী যদি ভূমিকা না রাখত, কোন অভ্যুত্থান বাংলাদেশে হতো না। যখন সেনাবাহিনীর বন্দুকের নন ওই আওয়ামী লীগের দিকে, ফ্যাসিস্ট পুলিশের দিকে তাক করেছে, তখনই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো, সেনাবাহিনীকে বিতর্কিত করা, এই চেষ্টা যারা করছে তারা মূলত আরেকটি 1-11 ফিরিয়ে আনতে চায়। তারা সেনাবাহিনীকে উস্কানি দিয়ে
তারা আরেকটি ভাবমূর্তি ময়নুদ্দিন তৈরি করতে চায়। দেশের জনগণকে বলবো, এই ফাঁদে আপনারা পা দিবেন না। ১/11 আসলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এদেশের রাজনৈতিক দল এবং এদেশের জনগণ। সুতরাং কোনোভাবেই আরেকটি ১/11 বাংলাদেশে আনা যাবে না।